গ্রুপে আপনারা একটু এসএমএস দেন, এসএমএস দিয়ে তারপর হচ্ছে একটু অপেক্ষা করেন। আশা করি আরও কিছু যুক্ত হবে, বুঝছেন? সুতরাং আপনারা একটু অপেক্ষা করেন। অয়ন, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার, আছি আলহামদুলিল্লাহ স্যার। যাক। শারমিন, শরীফা কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি ভালো ওয়ালাইকুম আছি। আসসালাম। শরীফা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রুহুল আমিন, কি অবস্থা ভাই? শরীফা শুনতে পাচ্ছেন? FLS এটাকে? আমি আসাদ। ও আসাদ, ভালো আছো ভাই? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার নাম যদি চেঞ্জ করা যায়, নামটা চেঞ্জ করে দাও, হ্যাঁ? জি ভাইয়া, সৈকত ভাই দেখতেছি। ভালো আছেন? সৈকত ভাই শুনতে পাচ্ছেন? ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ আস- আলহামদুলিল্লাহ। আসফিয়া সাথী ভালো আছেন? আসফিকা সাথী। হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। সুমন, মিরাজ, কি অবস্থা? ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নওরিন আপু ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। শিমুল, কি অবস্থা?
শিমুল ভালো আছো? শুনতে পাচ্ছ? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আচ্ছা, আমাদের যুক্ত হয়েছেন আপনারা সবাই। আর কিছু যুক্ত হওয়ার কথা ছিল, তো এখনো হয়নি। যেহেতু লেট হয়ে যাচ্ছে, আমরা ক্লাস শুরু করব। আপনাদের এই সেশনে শুধুমাত্র যে যেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেই প্রশ্ন নিয়ে আমরা বেশি আলোচনা করব, এবং একটা আইনের মূল যে বেসিক, এই বেসিকটা নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা স্যার আমরা কি এগুলো লিখে নেব? আপনাদের কাছে নোট থাকলে নোটে দাগায় নেবেন, এমনি বই থাকলে বইয়ে দাগায় নেবেন। কেউ যদি মনে করেন যে লিখে নেবেন, লিখে নিতে পারেন। আর সব থেকে ভালো হয়, আপনারা যারা ক্লাস করেন, আপনারা ক্লাসে সবসময় একটা নোট নেবেন, একটা নোট করবেন। নোট করলে পরে ক্লাসগুলো আপনাদের মেমোরাইজও হয় ভালো, এবং আপনারা ভালো বুঝতেও পারবেন। রকি, ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। হ্যাঁ, যাক ভালো। খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন, হ্যাঁ? আপনারা সবাই খুব মনোযোগ সহকারে, উইথ কনসার্ট। আচ্ছা, আমরা তামাদি আইন থেকে শুরু করব, ঠিক আছে? তামাদি আইন আপনার তামাদি আইন থেকে শুরু করব। যে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে সেই যে প্রশ্নগুলো এবং বেসিক আপনারা জানেন। যারা এখানে আছেন আপনারা বলেন তো, তামাদি আইন কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন নাকি তথ্যগত আইন? আপনারা তো এতদিন পড়ে আসছেন। কোন ধরনের আইন? পদ্ধতিগত আইন। এটা কি পুরোটাই কি পদ্ধতিগত আইন? ভাই 7 আর 28 হলো তথ্যগত আইন, বাকিটা পদ্ধতিগত আইন। হ্যাঁ, 26 আর 28 ধারা হচ্ছে পদ্ধতিগত তথ্যগত আইন, আর বাকি যে ধারাগুলো আছে এগুলো হচ্ছে পদ্ধতিগত আইন। এখন দেখেন, তামাদি আইন এই 1908 সালের 9 নম্বর আইন, 9 নং আইন। এটা সর্বপ্রথম পাস হয় 1859 সালে এবং কার্যকর হয় 1862 সালে। এই যে তিনটা কথা বললাম, এখানে প্রশ্ন খুব কম আসে, তারপরেও যদি আসে এর মধ্য থেকে আসবে। আর তামাদি আইন হচ্ছে মূল, এটা হচ্ছে পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। পদ্ধতিগত বলতে বোঝা হচ্ছে প্রসিডিউরাল ল আর হচ্ছে অ্যাডজেক্টিভ ল। আর সাবস্টেন্টিভ ল বলতে বোঝা হচ্ছে আপনার তথ্যগত আইন। হ্যাঁ, এখানে আপনারা এই তামাদি আইন, তামাদি কাকে বলে? এখানে আরেকটা প্রশ্ন থাকে, তামাদি কাকে বলে? তামাদি বলতে বোঝাইছে যে একটা নির্দিষ্ট সময়, যেই সময়টা অতিক্রান্ত হয়ে গেলে বলা হয় যে তামাদি হয়ে গেছে। মানে আপনি একটা রাইটস, অধিকার প্রয়োগ করবেন, এই অধিকার প্রয়োগের একটা নির্দিষ্ট সময় আছে। এই সময় যখন আপনার অতিবাহিত হয়ে যাবে, তখন সেটা কি হিসাবে গণ্য হবে? যে আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না। যখন আপনার এই অধিকার সম্পর্কে আপনি সচেতন হবেন না, তখন ওই অধিকার পাওয়ার আপনার কোনো অধিকার নাই বা রাইটস থাকবে না। যদি আপনার এই সময়ের মধ্যে যদি কোনো নেগলিজেন্স থাকে, বা যদি গুরুত্বপূর্ণ কোনো কারণে যদি আপনি এই সময়ে আপনি যদি কোনো দাবি উপস্থাপন করতে না পারেন, তাহলে সেটা বিচারক তার বিবেচনা ক্ষমতা দ্বারা কি করতে পারে? গ্রান্ট করতে পারে। আদারওয়াইজ কি করবে? আপনার এই অধিকার সম্পর্কে আপনি সচেতন না, এবং এই অধিকার আপনি ত্যাগ করেছেন বলে গণ্য হইবে। এই অধিকার আপনি ত্যাগ করেছেন বলে গণ্য হইবে। এ হচ্ছে তামাদির বিষয়। দেখেন, তামাদি আইনে
ব্যবহার শর্ত বা এসমেন্ট এর সংজ্ঞা দেওয়া হয়েছে ধারা 2, উপধারা হচ্ছে 5, উপধারা হচ্ছে 5। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সরল বিশ্বাসের সংজ্ঞা দেওয়া হয়েছে আপনার উপধারা ধারা 2 এর উপধারা হচ্ছে 7। আর মোকদ্দমা, মোকদ্দমা বলতে আপনার এখানে আপিল এবং দরখাস্ত বোঝাবে না। আপিল এবং দরখাস্ত বাদে বাকি যেগুলো আছে এগুলোকে আমরা কি বলতে পারবো? মোকদ্দমা বলতে পারবো বা স্যুট বলতে পারবো। এটা বলা হচ্ছে উপধারা 10-এ। তাহলে এই যে সংখ্যাগত দিক থেকে এখানে আমরা 3টা পড়াইলাম। একটা হচ্ছে সরল বিশ্বাস, গুড ফেইথ, যত্ন এবং মনোযোগ সহকারে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটাকে বা সেটাতে গুড ফেইথ আছে বলে গণ্য হইবে। তাহলে গুড ফেইথ থাকতে হলে কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে কি? যত্ন, আর একটা হচ্ছে মনোযোগ। যত্ন এবং মনোযোগ। এই যত্ন এবং মনোযোগ এটার ইংরেজিটা একটু দেখে নেবেন। দেখেন, তাহলে আমরা পেলাম 5, 7 আর হচ্ছে 10। 5, 7 আর হচ্ছে 10 উপধারা। তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে করে না। তামাদি আইন প্রতিকারকে বারিত করে কিন্তু অধিকারকে করে না। কারণটা এখানে যে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে সে প্রতিকার পাবে না, কিন্তু তার যে মূল অধিকার এটা হলো থেকেই যাবে। তার যে মূল অধিকার এটা হচ্ছে থেকেই যাবে। এই জন্য বলা হয় যে কি প্রতিকারকে বারিত করে কিন্তু অধিকারকে বারিত করে না বা অধিকারকে না। এই তামাদি আইন হচ্ছে আপনার দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। শুধুমাত্র তামাদি আইনের আপনার যে অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদের আপিলের ক্ষেত্রে হচ্ছে তামাদি আইন প্রযোজ্য। আপিলের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য। তাহলে এইখান থেকে আপনারা এই কনসেপ্টটা এটা একটু মনে রাখবেন যে তামাদি আইনের মূল যে তামাদি আইন এই ক্ষেত্রে আপনার ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে প্রযোজ্য না। প্রযোজ্য কোন ক্ষেত্রে? তামাদি আইনের অনুচ্ছেদের আপিলের ক্ষেত্রে। আপিলের ক্ষেত্রে শুধুমাত্র ফৌজদারি কার্যবিধিতে প্রয়োগ করা যাবে, বাকি সকল ক্ষেত্রে দেওয়ানি মামলায় প্রয়োগ করা যাবে। তারপরে আমি চলে যাব হচ্ছে তামাদি আইনের 3 ধারা। ধারা হচ্ছে 3। এখানে দেখেন ডিসমিসাল অফ সুট ইটিসি ইনস্টিটিউট ইটিসি আফটার পিরিয়ড অফ লিমিটেশন, মানে তামাদি আইনের যে সময় আছে, যে নির্দিষ্ট সময় আছে। তামাদি বলতে আমরা জানি কি যে একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে যদি কোনো মামলা দায়ের করা হয়, এই তামাদির মেয়াদ শেষ হওয়ার পরে যদি কোনো মামলা দায়ের করা হয় সেই মামলার ফলাফল কি হবে, সেই মামলার ফলাফল কি হবে এটা বলা হচ্ছে তামাদি আইনের ধারা 3-এ। তাহলে তামাদি আইনের 3 ধারাটা হচ্ছে আপনাদের লিখিতর জন্য এবং পিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিখিতর জন্য এবং পিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আপনারা টাইটেলটা ভালো করে পড়বেন। এই যে তামাদি আইনের ধারা হচ্ছে 3, এই 3 ধারার টাইটেলটা একটু ভালো করে পড়বেন। তারপরে দেখেন, তামাদির মেয়াদ শেষে যদি কোনো মামলা আপিল দরখাস্ত, তামাদির মেয়াদ শেষে যদি কোনো আপনার মামলা আপিল দরখাস্ত যদি দায়ের করা হয় তাহলে বিচারক কি করবেন? এইগুলো খারিজ করে দিবেন। ধরেন চুক্তি প্রবলের মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হয়? চুক্তি প্রবলের 1 বছর ভাই। 1 বছরের মধ্যে। এখন আপনি একটা চুক্তি করলেন, চুক্তির মেয়াদ শেষ হলো, আপনি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে আপনি 3 বছর পরে মামলা করলেন। 3 বছর পরে যদি আপনি মামলা করেন তাহলে আপনার মামলাটা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। যদি না তামাদি আইনের 5 ধারাতে যদি সময় মঞ্জুর করে থাকে, বিচারক যদি তার ডিসক্রিশনারি পাওয়ার দ্বারা যদি সময় মঞ্জুর না করে থাকে তাহলে মামলাটা খারিজ হয়ে যাবে। তাহলে ইনিশিয়াল স্টেজে আপনার তামাদির মেয়াদ শেষ হওয়ার পরে আপনি যদি কোনো মামলা দায়ের করেন তাহলে সেই মামলা কি হবে? বিচারক খারিজ করে দিবেন। এই খারিজ করতে বিচারক হচ্ছে বাধ্য। এই 3 ধারাতে হচ্ছে খারিজ করতে
বিচারক হচ্ছে বাধ্য। এটি হচ্ছে বাধ্যতামূলক। তবে যদি কোনো ব্যক্তি আপনার 5 ধারা অনুযায়ী যদি কোনো পিটিশন দেয়, এবং বিলম্বের যদি উপযুক্ত কারণ যদি সে যদি আপনার দেখাইতে পারে, তাহলে বিচারক সেটা তার বিবেচনামূলক ক্ষমতা দ্বারা মঞ্জুর করতে পারে। তাহলে এটা আপনারা কি দেখলেন যে এখানে 3টা ক্ষেত্রে প্রয়োগ হবে। একটা হচ্ছে মামলা, একটা হচ্ছে আপিল, আর একটা হচ্ছে দরখাস্ত। এখন আমরা দেখলাম যে মামলা, আর একটা দেখলাম মোকদ্দমা। এই মোকদ্দমাতে আপনার বলতেছে আপিল এবং দরখাস্ত এই 2টা জিনিস ইনক্লুড হবে না। বাকি অন্যান্য যেগুলো আছে ওইগুলোতে আমরা কি বলবো, মোকদ্দমা বলতে পারবো। তাহলে মোকদ্দমার মধ্যে ইনক্লুডেড হবে না কোনটা, আপিল আর পিটিশন। তারপরে দেখেন এই 3 ধারা থেকে কখন একটা মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। কখন একটা মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। উপযুক্ত কর্মকর্তার নিকট যদি উপস্থাপন করা হয় তাহলে মামলা দায়ের হয়েছে বলে গণ্য হইবে। এখানে আপনার সাধারণ ব্যক্তির ক্ষেত্রে, নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে এবং অবসানপ্রাপ্ত কোম্পানির ক্ষেত্রে এই 3টা ক্ষেত্র বলা আছে। আপনারা এইটা একবার রিডিং পড়বেন এবং কোন সময় আপনার মামলা দায়ের করা হয়েছে বলে গণ্য হইবে এটা আপনারা কি করবেন, একটু সুন্দর করে একবার রিডিং পড়বেন এবং মনে রাখার চেষ্টা করবেন। এইখান থেকে কিন্তু টেকনিক্যাল প্রশ্ন হয় বা একটু কঠিন প্রশ্ন এইখান থেকে হইতে পারে। তারপরে আমরা চলে যাব হচ্ছে তামাদি আইনের ধারা হচ্ছে 4 ধারাতে বলতে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত যদি বন্ধ থাকে তাহলে তার ফলাফল কি। ধরেন আপনি একটা মামলা দায়ের করবেন, এই যে রকি ধরেন একটা মামলা দায়ের করবে, এই মামলা দায়ের করার জন্য তামাদির মেয়াদ আছে 30 দিন। এই 30 দিনের মধ্যে 28 দিন হচ্ছে এই রকি হচ্ছে মামলা দায়ের করে নাই, লাস্টে অবশিষ্ট আছে 2 দিন। এই যে 2 দিন অবশিষ্ট আছে, ওই 2 দিন হচ্ছে কোর্ট আছে কি, কোর্ট আছে বন্ধ, শুক্রবার আর হচ্ছে শনিবার, অথবা সরকারি কোনো ছুটি, অন্যান্য সরকারি কোনো ছুটি পড়ে গেছে। তাহলে কিন্তু 30 দিন পড়ে যাচ্ছে। 30 দিন পড়ে গেলে মামলা তাহলে এই রকি কিভাবে দায়ের করবে। তাহলে রকি যদি মামলা দায়ের করতে হয় তাহলে কি হবে, এখানে নিয়ম কি, এই যে 2 দিন কোর্ট বন্ধ আছে, এই 2 দিন বন্ধ থাকার কারণে পরবর্তী যে তারিখ প্রথম কোর্ট খুলবে ওই দিন হচ্ছে রকি মামলা দায়ের করতে পারবে। তাহলে এখানে কি হচ্ছে যে মেয়াদ যদি শেষ হওয়ার দিন কোর্ট যদি বন্ধ থাকে তাহলে প্রথম যেদিন কোর্ট হচ্ছে আপনার খুলবে ওই দিন হচ্ছে মামলা দায়ের করা যাবে। এখানে আরেকটা জিনিস আপনারা দেখেন যে আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে পর্যন্ত রকি হচ্ছে মামলা দায়ের করে নাই, তারপরে শুক্রবার, তারপরে শনিবার, এই শনিবারে হচ্ছে রকির তামাদির মেয়াদ হচ্ছে শেষ হয়ে গেছে। তারপরে রবিবার আসলো, এই রবিবারেও যদি রকি যদি মামলা দায়ের না করে, যদি রবিবারেও রকি যদি মামলা দায়ের না করে তাহলে তার এখানে নেগলিজেন্স আছে, সে তার অধিকার সম্পর্কে সচেতন না, তার অধিকার সম্পর্কে সচেতন না। যখন তার অধিকার সম্পর্কে সচেতন না, সেক্ষেত্রে কি হবে, সে পরবর্তীতে কিন্তু আর মামলা দায়ের করতে পারবে না, পরবর্তীতে মামলা দায়ের করতে পারবে না। তাহলে এখানে আপনারা কি পাচ্ছেন যে এই যে প্রথম যেদিন কোর্ট ওপেন হবে, প্রথম যেদিন কোর্ট ওপেন হবে ওই দিন হচ্ছে মামলা দায়ের করতে পারবে। ওই দিনও যদি না করে তাহলে কিন্তু সে পরবর্তীতে আর পারবে না। এখন দেখেন এই 4 ধারা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। আপনারা 3 ধারাতে কি কি পড়ে আসছিলেন বলেন তো, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। মামলা, আপিল, আবেদন। মামলা, আপিল আর হচ্ছে দরখাস্ত। আবেদন হ্যাঁ, অ্যাপ্লিকেশন আর হচ্ছে দরখাস্ত। এখন দেখেন যে এই 4 ধারার ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে কোন কোন ক্ষেত্রে,
মামলা, আপিল আর হচ্ছে দরখাস্ত। তাহলে এই 4 ধারা থেকে আপনারা কি কি পড়বেন, যে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, আর হচ্ছে মূল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এই ধারা থেকে হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে হচ্ছে আপনার পরীক্ষাতে প্রশ্ন আসে। বেসিক কনসেপ্ট থেকে আপনার পরীক্ষাতে প্রশ্ন আসে। কোন ধারা থেকে? ধারা হচ্ছে 4। এইখান থেকে আপনার টেকনিক্যাল প্রশ্ন হবে। একটা ম্যাথের মতো একটা টেকনিক আপনার অ্যাপ্লাই করে বলবে যে এই মামলার আপনার প্রথম বা এই মামলা দায়ের করতে পারবে কোন দিনে। এখান থেকে আপনার প্লিতে প্রশ্ন আসতে পারে, রিটেনে প্রশ্ন আসতে পারে। তাহলে এ হচ্ছে আপনার ধারা হচ্ছে 4। এইবার আমরা চলে যাব হচ্ছে ধারা হচ্ছে 5। 5 ধারাতে বলতেছে কন্ডেনেশন অফ ডিলে, বিলম্ব মওকুফ, আর হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেস। যদি আপনাদের ইংরেজি টাইটেল যদি আসে কন্ডেনেশন অফ ডিলে আর হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেস, এই দুইটা টাইটেলই হচ্ছে আপনার ধারা 5কে মেনশন করবে এবং 5 ধারাতে আপনারা অ্যাপ্লাই করবেন যদি এই দুইটা টাইটেলের, ইংরেজি দুইটা টাইটেলের যে কোনো একটা যদি থাকে। তাহলে একটা আমরা কি পাইলাম, কন্ডেনেশন অফ ডিলে, আর একটা এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। হ্যাঁ, এখানে বিলম্ব মওকুফ, এই বিলম্ব মওকুফের ক্ষেত্রে আপনারা একটু দেখবেন যে কতকগুলো ক্ষেত্রে আপনার বিচারক কি করতে পারে, তার ডিসক্রিশনারি ক্ষমতা দ্বারা বা বিবেচনামূলক ক্ষমতা দ্বারা কি করতে পারে, আপনার সময় মঞ্জুর করতে পারে। এক্ষেত্রে আমরা 3 ধারাতে পড়ে আসছি যে তামাদির মেয়াদ যদি আপনার অতিক্রান্ত হয়ে যায় তাহলে তামাদি আইনের 3 ধারাতে কি হবে, মামলাটা খারিজ হয়ে যাবে। কিন্তু এই তামাদি আইনের 5 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি বিলম্ব মওকুফের যদি যথাযথ বা উপযুক্ত কারণ যদি ব্যাখ্যা করতে পারে এবং বিচারককে যদি সন্তুষ্ট করতে পারে তাহলে কি হতে পারে, বিলম্ব মওকুফ করতে পারে এবং আপনাকে মামলা দায়ের করার সুযোগ দিতে পারে। তাহলে পুরোটাই নির্ভর করতেছে কার উপর, বিলম্বের যথাযথ কারণ এবং অ্যাডভোকেটের হচ্ছে বিচারককে সন্তুষ্ট করা। এই বিচারককে যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন তাহলে এই দেওয়ানি আদালত কি করতে পারে, ছেলেকে মেয়ে করতে পারে, মেয়েকে ছেলে করতে পারে। এই ধরনের ক্ষমতাও দেওয়ানি আদালতের আছে। এটা কত ধারাতে আছে বলেন তো, দেওয়ানি কার্যবিধির? এই ক্ষমতাটা দেওয়ানি কার্যবিধির কত ধারাতে আছে বলেন? 151 আছে ভাই। 151-তে আছে, রাইট। এখন দেখেন, এটা কি আদালতের সহজাত ক্ষমতা? হ্যাঁ, আদালতের সহজাত ক্ষমতা। এই সহজাত ক্ষমতাতে কিন্তু বলা হয়েছে যে কোনো দেওয়ানি আদালতের, এখানে কিন্তু জেলা জজ অথবা সুপ্রিম কোর্টের কথা বলা হয় নাই, দেওয়ানিতে বলা হয় নাই। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে আছে কয়টা আদালত, 2টা আদালত, একটা দায়রা জজ আদালত আরেকটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এখন দেখেন এই দেওয়ানি, এই তামাদি আইনের 5 ধারাতে মোট 5টা ক্ষেত্রে হচ্ছে বিচারক কি করতে পারবে, এই কন্ডেনেশন অফ ডিলে আপনার মঞ্জুর করতে পারবে। কোন কোন ক্ষেত্রে? একটা হচ্ছে আপিল, আরেকটা হচ্ছে লিভ টু আপিল, একটা রিভিশন, আরেকটা হচ্ছে আপনার রিভিউ, আরেকটা হচ্ছে অন্যান্য আবেদন। লিভ টু আপিল, একটা প্রশ্ন থেকে যায় যে লিভ টু আপিল কাকে বলে। লিভ টু আপিলটা বলতে বোঝায় হচ্ছে আপনার যে অনুমতি সাপেক্ষে আপিল, যেই ঘটনার বা যে আইনগত প্রশ্নে আপিলের কোনো সরাসরি বিধান নাই, আইনগত কোনো বিধান নাই, তখন হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে অনুমতি সাপেক্ষে আপিল করার যে বিধানটা আছে এটাকে বলা হচ্ছে লিভ টু আপিল। তাহলে 5 ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? 5টা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে আপিল, একটা হচ্ছে লিভ টু আপিল, একটা রিভিশন, একটা রিভিউ, একটা হচ্ছে অন্যান্য আবেদন। তাহলে কিন্তু আপনার এই 5টা গ্রাউন্ড নিয়ে কিন্তু লিখিততে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে যে এই তামাদি আইনের 5 ধারা কয়টা ক্ষেত্রে প্রযোজ্য বা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন এই তামাদি আইনের 5 ধারা 2টা ক্ষেত্রে প্রযোজ্য না, একটা হচ্ছে মূল মামলার ক্ষেত্রে
আরেকটা হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে। বিশেষ আইনের ক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে বড় আইন হচ্ছে সংবিধান, তারপরে হচ্ছে বিশেষ আইন, তারপরে হচ্ছে সাধারণ আইন, তারপরে হচ্ছে সাধারণ আইন। এখন তামাদি আইনটা হচ্ছে সাধারণ আইন, আরেকটা হচ্ছে বিশেষ আইন। এই বিশেষ আইনটা প্রাধান্য পাবে আপনার সাধারণ আইনের উপর। এখন বিশেষ আইনে যদি একটা বিধান থাকে, সেই বিধানটা কি হবে, আপনার সাধারণ আইনের উপর প্রাধান্য পাবে। সেই ক্ষেত্রে বা এজন্য হচ্ছে এই তামাদি আইনের বিধান হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন তামাদি আইনের আপিলের যদি বিশেষ আইনে যদি আপিলের যদি একটা বিধান থাকে, ওই বিধানটাকে পরবর্তীতে আর ভায়োলেট করা যাবে না, বা পিটিশন দিয়ে আপনার সময় মঞ্জুর করা যাবে না। তাহলে আমরা দেখলাম যে এই 5টা গ্রাউন্ডসে কি করতে পারে বিচারক হচ্ছে এই কন্ডেনেশন অফ ডিলে আপনার মঞ্জুর করতে পারে। এখন মঞ্জুর করবে কোন কোন গ্রাউন্ডসে, এই 5টা ক্ষেত্রে কোন কোন গ্রাউন্ডসে আমরা দেখলাম যে যথেষ্ট কারণ। এখন যথেষ্ট কারণ কোনগুলো হইতে পারে বলেন তো? আইনের পরিবর্তন, পক্ষগণের অসুস্থতা, গুরুতর অসুস্থতা, যদি কোনো পক্ষ আপনার কারাবাস জেলে থাকে, বা দরিদ্রতা, অর্থ কষ্ট, অথবা আপনার সে পুরোটাই হচ্ছে অজ্ঞাত, বা আপনার এতটাই মূর্খ বা অশিক্ষিত সে এই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। যদি সে সরকারি কর্মকর্তা হয়, বা তার কোনো ছুটি নাই, বা তার অফিসিয়াল কাজের জন্য সে এই দায়িত্বটা সে পালন করতে পারে নাই, এই ক্ষেত্রে হইতে পারে। আবার আইনজীবী যদি কোনো ভুল করে থাকে, যেমন ধরেন আইনজীবী যদি ডায়েরিতে আপনার লিখবে হচ্ছে 12-10, লিখে ফেলাইছে হচ্ছে 12-11, অ্যাডভোকেট লিখবে হচ্ছে 12-10, লিখে ফেলাইছে 12-11, এই ধরনের যদি কোনো ভুল থাকে, সেক্ষেত্রেও বিচারক মঞ্জুর করতে পারে। কিভাবে মঞ্জুর করতে পারে? আপনি যখন হেয়ারিং করার সময় কি করবেন, ওই যে আপনার কেস ডায়েরি আছে, এই কেস ডায়েরিটা কি করবেন, তখন হচ্ছে একটা ফটোকপি নিয়ে যাবেন, নিয়ে যে হচ্ছে বিচারককে দেখাবেন যে দেখেন যে স্যার, আমার যারা এই যে ক্লার্ক ছিল বা আমার যারা সহযোগী ছিল, এরা হচ্ছে ভুল করেছে, ভুল করার কারণে আমি আসলে এটা করতে পারি নাই, যথাসময়ে আমি আপনার মামলাটা ফাইল করতে পারি নাই। এগুলো বিচারক কি করে গ্রান্ট করে। তাহলে গুরুতর বা যথেষ্ট কারণ হইতে পারে আইনের ভুল, পক্ষগণের অসুস্থতা, কারাবাস, দরিদ্রতা ও অর্থের কষ্ট। যে আপনার একজন একদমই প্রান্তিক, সে আপনার থাকে হচ্ছে রংপুরে, সে ঢাকাতে এসে আপনার কি করতে পারতেছে না, একটা মামলা আপিল করার মতো ক্ষমতা তার নাই। ঠিক আছে, এইগুলো হচ্ছে যথেষ্ট কারণ হিসাবে গণ্য হইবে। তাহলে এখানে আপনার এই তামাদি আইনের 5 ধারাতে কয়টা ক্ষেত্রে প্রযোজ্য হবে না? 2টা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একটা হচ্ছে আপনার মূল মামলার ক্ষেত্রে, মূল মোকদ্দমার ক্ষেত্রে। মূল মোকদ্দমা কোনগুলো? আদি এখতিয়ার সম্পন্ন আদালতে যে আপনি মামলাগুলো দায়ের করবেন, সেই মামলাগুলো হচ্ছে আপনার মূল মামলা। আর হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পাইলাম, যে কন্ডেনেশন অফ ডিলে হচ্ছে তামাদি আইনের 5 ধারাতে আলোচনা করা হয়েছে, এবং এখানে 5টা ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে আপিল, লিপ্ট আপিল, রিভিশন, রিভিউ এবং অন্যান্য আবেদন। আর 2টা ক্ষেত্রে প্রযোজ্য না, একটা হচ্ছে মূল মামলার ক্ষেত্রে, আর একটা হচ্ছে বিশেষ আইনের ক্ষেত্রে। আর বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আর এই কন্ডেনেশন অফ ডিলে বা আপনার এই সময় মঞ্জুর করতে পারে কোন কোন গ্রাউন্ডসে? যথেষ্ট কারণে, সাফিসিয়েন্ট কস্ট। এখন দেখেন যে কোর্টে আপনারা যত ধরনের টাইম পিটিশন অ্যাপ্লিকেশন করেন, বা টাইম পিটিশনের শুনানি করেন, বা পিটিশন দেন, সবগুলোই আপনার এই তামাদি আইনের 5 ধারা অনুযায়ী। আপনারা প্র্যাকটিসের সাথে আইনকে মিলাবেন, একটা আইনের সাথে আরেকটা আইনকে মিলাবেন। এইবার আমরা চলে যাব হচ্ছে তামাদি আইনের ধারা হচ্ছে 6। এই 6 ধারাতে
বলা হয়েছে লিগ্যাল ডিসঅ্যাবিলিটিজড, আইনগত অপারগতা। এখানে তিনটা বিষয়কে আইনগত অপারগতা হিসাবে গণ্য করা হয়েছে। কয়টা বিষয়কে? তিনটা বিষয়কে। একটা হচ্ছে মাইনরিটি, একটা ইনসানিটি, আর একটা হচ্ছে ইডিওসি। আমি যদি বাংলায় বলি তাহলে আসে হচ্ছে নাবালকত্ব, একটা উম্মাদ, আর একটা হচ্ছে জড়বুদ্ধি। এই উম্মাদ আর জড়বুদ্ধির মধ্যে স্লাইড পার্থক্য আছে। উম্মাদ আর হচ্ছে জড়বুদ্ধির মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে খুবই সামান্য নগণ্য। মানে পাগল হওয়ার পূর্বের যে অবস্থা, মানে আধ পাগলা যাকে বলা হয় বাংলাতে, খাস বাংলাতে, মানে অর্ধেক পাগল, সেটাকে বলা হচ্ছে জড়বুদ্ধি। আর পরিপূর্ণ যে পাগল সে হচ্ছে আপনার উন্মাদ। আর নাবালক বলতে বোঝাচ্ছে বাই দ্য ব্রিটিশ ল, যার বয়স হচ্ছে আপনার 18 বছরের কম সে হচ্ছে নাবালক। দেখেন, তাহলে পরীক্ষাতে যদি আপনাদের প্রশ্ন আসে যে আইনগত অপারগতা বলতে কি কি বলে, কি কি বুঝেন, আইনগত অপারগতা বলতে কি কি বুঝেন, তাহলে এখানে কি কি আসবে? একটা হচ্ছে নাবালকত্ব, একটা হচ্ছে উন্মাদ, আর একটা হচ্ছে জড়বুদ্ধি। একটা হচ্ছে নাবালকত্ব, একটা হচ্ছে উন্মাদ, আর একটা হচ্ছে জড়বুদ্ধি। এই তিনটা শব্দের শেষে অবশ্যই আপনারা কি করবেন? ইংরেজিটা একটু লিখে রাখবেন বা পড়বেন। কারণটা হচ্ছে আপনারা যখন লিখিত পরীক্ষা দিবেন, এইখান থেকে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে, আপনার নাবালকত্ব লিখলেন, উন্মাদ লিখলেন, জড়বুদ্ধি লিখলেন, পাশে হচ্ছে ইংরেজিটা লিখলেন, আপনার খাতার মান অনেক বেড়ে গেল। আপনার খাতার মান অনেক বেড়ে যাবে। যে খাতা দেখবে তার আপনার প্রতি একটা পজিটিভ ধারণা চলে আসবে, পজিটিভ ধারণা চলে আসবে। তারপরে দেখেন এখানে এই তামাদি আইনের 6 ধারা আপনার আইনগত অপারগতা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য নয়। কয়টা ক্ষেত্রে প্রযোজ্য নয়? সরি, দুইটা ক্ষেত্রে প্রযোজ্য। দুইটা ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। একটা হচ্ছে আপনার কোনো মোকদ্দমা বা সুট, আর একটা হচ্ছে কার্যধারা। মোকদ্দমা বা কার্যধারা, তাহলে সুট অর প্রসিডিংস, আর একটা হচ্ছে ডিগ্রি জারির আবেদন, ডিগ্রি জারির আবেদন। তাহলে দেখেন যে আপনারা এখানে কি পাচ্ছেন, যে এই আইনগত অপারগতার যে আবেদন, যে ব্যক্তি হচ্ছে আপনার আইনগত অপারগতার সুযোগ নিবেন, সে যদি সুযোগ নিতে চায় তাহলে কয়টা বিষয়ে সুযোগ নিতে পারবে? দুইটা বিষয়ে। একটা হচ্ছে মোকদ্দমা বা প্রসিডিংস, আর একটা হচ্ছে আপনার ডিগ্রি জারির আবেদন। এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আপনার এই আইনগত অপারগতার সুযোগ নিতে পারবেন। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই আইনগত অপারগতার সুযোগ সে নিতে পারবে না। যেমন ধরেন আপিলের ক্ষেত্রে কিন্তু সুযোগ নিতে পারবে না, আপিলের ক্ষেত্রে পারবে না। আবার দরখাস্তর ক্ষেত্রেও পারতেছে না। তাহলে এই তামাদি আইনের 6 ধারা প্রযোজ্য নয় কোন কোন ক্ষেত্রে? একটা হচ্ছে আপিল, রিভিউ, রিভিশন, আবেদন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনার মোকদ্দমা মানে সুট বা কার্যধারা, আর হচ্ছে ডিগ্রি জারির আবেদন, এই ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য, এই ক্ষেত্রে হচ্ছে প্রযোজ্য। আবার এই আইনগত অপারগতা যদি বিবাদীর থাকে, বিবাদীর যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে এই বেনিফিটটা পাবে না। এই আইনগত অপারগতার বেনিফিট যদি পাইতে হয় তাহলে তাকে অবশ্যই কি হইতে হবে? বাদী হইতে হবে। তাকে অবশ্যই বাদী হইতে হবে। বিবাদী কখনোই এই আইনগত অপারগতার সুযোগ নিতে পারে না। সুযোগ নিতে পারে কে? বাদী নিতে পারে। আপনারা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? জি ভাই। জি ভাই।
মাঝে মাঝে দেখতেছি যে কেউ কেউ মানে যাচ্ছে আর আসতেছে, আপনাদের কি নেট সমস্যা? আচ্ছা, আপনাদের এই সেশনটা এখনই শেষ হয়ে যাবে। আমি আপনাদের আবার লিংক দিচ্ছি, আপনারা আবার একটু দ্রুত আসবেন, ঠিক আছে? এখানে যতজন আছেন আপনাদের লিংক দিলে আপনারা সবাই দ্রুত চলে আসবেন আবার। সবাই আসেন, ঠিক আছে?